শ্রোতা বন্ধুরা, আজ শোনাব একটি মজাদার ভৌতিক গল্প। জংলা বাবুর বাড়ি। রচনা মানব চক্রবর্তী। গল্প শুরুর আগে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করুন। শুরু করছি জংলা বাবুর বাড়ি। আমরা অফিসের বন্ধুরা সবাই মিলে শীতকালে প্রতি বছর একবার শিমুলতলা যাই। সারাদিন থাকি, হই হুল্লোড় হয়, রাত্রিবাস করি, তার পরের দিন দুপুরের ট্রেনে ফিরে আসি। ঘর সংসারের নানা দায় দায়িত্ব, অফিসের কাজের চাপ, সব কিছু থেকে মুক্ত হয়ে একটা দিন ভাবনাহীন নিজের মতো করে বাঁচা। শিমুলতলায় অনেক পুরনো বাড়ি আছে। অগ্রিম ভাড়া ঠিকমতো ঠিকানায় পাঠিয়ে দিলেই কেয়ারটেকার সব ব্যবস্থা করে রাখে। কিন্তু এবার শিমুলতলা যাওয়া হলো না। সব ঠিকই ছিল, কিন্তু পরপর কটা ঘটনা, চুরি ডাকাতি রাহাজানি ইত্যাদি কারণে হঠাৎ বিদেশ বলল, না রে, এবারটা বাদ দে, ওখানকার পরিস্থিতি আর আগের মতো নেই। গত সপ্তাহে আমার কজন প্রতিবেশী গিয়েছিল, ফিরে এসে যা রিপোর্ট দিল তাতে তো আমি যেতে ভরসা পাচ্ছি না। আমিও কয়েকজনের মুখে বিদেশের কথার প্রতিধ্বনি শুনেছি, কিন্তু শিমুলতলা না গেলেও অন্য কোথাও তো যাওয়া যেতেই পারে। কোথায় যাওয়া যায়? নিজেদের মধ্যে অনেক আলোচনা করেও যখন কোনো সিদ্ধান্ত হলো না, তখন কুমুদ কাচুমাচু মুখে বলল, যদি যেতে চাস তো নিয়ে যেতে পারি, খুব ভালো জায়গা, একটা দিন হই হুল্লোড় করে সুন্দরভাবে কেটে যাবে। প্রাণেশ বলল, জায়গাটা কোথায় বলবি তো? আছে আছে। তা সেখানে পাহাড় আছে? না, পাহাড় নেই। জঙ্গল আছে? হ্যাঁ, সে একটা আছে, বাড়ি থেকে কিছুটা দূরে। প্রাণেশ বিদেশের দিকে তাকিয়ে মুখ কুঁচকে ফের শুধোলো, নদী আছে? না, নদী নেই। তাহলে ঘন্টার আছেটা কি? এত দূর থেকে এই যে যাবো 10 জন, আকর্ষণে কিছু যদি নাই থাকে তো মিছিমিছি খরচ করে কী লাভ? কুমুদ হেসে বলল, আকর্ষণ অনেক কিছু আছে, গেলেই দেখতে পাবি। শের সমাধি, জুবিন মেট্রার অর্কেস্ট্রা। অনাথ দত্ত লাফিয়ে উঠল, সত্যি? তাহলে তো এর চেয়ে ভালো জায়গা আর হতেই পারে না। হিতেন বলল, ধুত, যত সব আজে বাজে কথা। আর কি বাচ্চা ছেলে নাকি যে যা যা বলবে আর ভোলাবে? তা জায়গাটার নাম কি শুনি? কুমুদ মনে দুঃখ পেয়েছে মনে হলো। কিছুক্ষণ চুপ করে রইল, তারপর লজ্জা লজ্জা মুখে বলল, গ্রামের নামটা অতটা মিষ্টি নয়, তবে গ্রামটা সত্যি মনে থাকবে তোদের। আহ, আরে নামটা বল না, এত দ্বিধা কেন? কুমুদ বলল, পুঁটি। হিতেন, তপেন, অনাথ একসঙ্গে হেসে উঠল। জয়দেব বলল, আর নাম পেলি না? শেষে কিনা পুঁটি? মাইরি, তুই আজও ক্যালাসি রয়ে গেলি। আমরা কলকাতা থেকে শেষে কিনা পুঁটিতে যাবো আনন্দ করতে। ধুত, ওখানে ফরেন লিকারের দোকান আছে? কুমুদ বলল, না, নেই, এখান থেকে কিনে নিয়ে যেতে হবে। অনেক নেই, আর কিছু আছে, এই দিয়ে তৈরি আমাদের পুঁটি। মনে হয় 2-1 দিন বেশ আনন্দেই কাটবে তোদের। শিমুলতলার চেয়ে খারাপ লাগবে না। সবাই চুপ করে রইল। খুব একটা উৎসাহ কারো চোখে পড়ল না। ভৈরব গুহ আমাকে ঠেলা মেরে বলল, কিরে মধু, যাবি নাকি পুঁটিতে? ঘাড় নেড়ে বললাম, হ্যাঁ যাব। দেখে মুখ উজ্জ্বল হয়ে উঠল কুমুদের। ফের বললাম, কেউ না গেলেও আমি যাব। ভৈরব বলল, বাপ রে, এত দ্রুত তুই পুঁটির প্রেমে পড়ে গেলি? কি আছে ওই গণ্ডগ্রামে? তপেন বলল, মশার কামড়ে শেষে ম্যালেরিয়া নিয়ে ফিরবি। অনাথ অবশ্য অতটা কর্কশ হলো না, কারণ তার বাড়িও দক্ষিণ 24 পরগনা এক গ্রামে। সে বলল, ম্যালেরিয়া তো কলকাতাতেও হচ্ছে, সব গ্রাম এক ফুঁয়ে উড়িয়ে দেওয়ার নয় রে তপেন। দ্বিধাগ্রস্ত স্বরে ভৈরব শুধল, সত্যি মধ্যু, তুই যাবি কুমুদের সঙ্গে? হ্যাঁ, সত্যি ঘুরে আসি, 2 দিনের ব্যাপার তো। ফলে দলটা ভাগ হয়ে গেল। আমরা 3 জন, অনাথ, ভৈরব আর আমি, চললাম কুমুদের সঙ্গে। বাকিরা কেউ খুব একটা আগ্রহ দেখালো না। শুধু তাই নয়, অমন একটা বিচ্ছিরি নাম নিয়ে বেশ ঠাট্টা তামাশাও করলো। তপেন তো সামনেই বলল, শের সমাধি, জুবিন মেট্রোর অর্কেস্ট্রা, এসব উল্টাপাল্টা কথা বলে কুমুদ আমাদের চাগাতে চাইছে। যা ঘুরে আয় তোরা, এসে বলিস পুঁটির মাহাত্ম্য। বাসে 3 ঘন্টার পথ, পাকা রাস্তা শেষ, সরু মাটির রাস্তা। জায়গাটার নাম 2.5 মাইল।
কুমুদ বলল, সরু মাটির রাস্তার দুপাশে ঘন গাছের সারি, লম্বা লম্বা গাছ, শাল, সেগুন, ইউক্যালিপটাস, শিশু, আরও কত কী। একটা ভ্যান রিকশায় পা ঝুলিয়ে যেতে যেতে ঘন ছায়ার মতো একলপ্ত গাছের ঠাসবুনি দেখতে দেখতে আমি প্রথম বললাম, বাহ, বেশ সুন্দর তো জায়গাটা, এত গাছ, এত ছায়া, বেশ জঙ্গল জঙ্গল ভাব। কুমুদের চোখ মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। শুনে হয়তো বিশ্বাস করবি না তোরা, এই যে 2.5 মাইল জায়গাটা, এটা এককালে বন্ধা জমি ছিল। একটা লোক, হ্যাঁ, একটা মাত্র লোক, তার সারা জীবনের সব গাছ লাগিয়েছিলেন। 82 বছরের জীবনে যুবক বয়স থেকে রোজ নিয়ম করে 3টে গাছ লাগাতেন আর যত্ন নিতেন। তার ফলেই আজকের এই নতুন চেহারার 2.5 মাইল। তিনি আমার দাদু। আমরা অবাক হয়ে চেয়ে রইলাম কুমুদের দিকে। না, ওর কথা অবিশ্বাস করার কোনো কারণ দেখছিলাম না। 2.5 মাইল শেষ হতেই পুঁটি, ছোট্ট গ্রাম। শুরুতেই 2-একটা ঝুপড়ি চায়ের দোকান, ফাঁকায় ফাঁকায় মাটির বাড়ি। তারপর বেশ কিছুটা দূরে অনেকটা জায়গা পাঁচিল দিয়ে ঘেরা, মাঝে ছবির মতো সুন্দর একটা খামার বাড়ি। কুমুদ বলল, ওই যে আমাদের বাড়ি। অনেকটা জায়গায় সবজি চাষ হয়েছে, বেগুন, পেঁয়াজ, টমেটো, এটা সেটা। পাঁচিলের গায়ে লাউয়ের ডগা তরতরিয়ে উঠছে, বড় একটি ইঁদারাও রয়েছে। জায়গাটা কিন্তু দারুণ, ভৈরব বলল। বাড়িটা দেখাশোনা করে যে ছেলেটা, তার নাম নিমাই, সে এসেই কুমুদকে প্রণাম করলো। কুমুদ বলল, এরা আমার বন্ধু, এদেরও প্রণাম কর। নিমাই সবাইকে প্রণাম করলো একে একে। তারপর বলল, আপনারা বাবু হাত মুখ ধুয়ে নেন, আমি চা বানাই। কুয়োতলায় হাত মুখ ধুতে ধুতে আমরা দক্ষিণের কোণায় মস্ত একটা গাছ দেখলাম, বিশাল উঁচু। সেই গাছটার বড় বড় লম্বা এবং গভীর সবুজ পাতা, তার তলে এত ঘন ছায়া যে আর বলার নয়। ওটা কী গাছ রে? ভৈরবের প্রশ্নে কুমুদ বলল, চালতা। বাপ রে, কি বড় বড় পাতা, যেন আকাশ জুড়ে একটা সবুজ ছাতা। একটা কাঞ্চন গাছ, বোধহয় 12 মেশে, সাদা ফুলে ভরে আছে। পাশে একটা মাটির ঢিপি, উঁচু মতন। নিমাই চা করে রাখলো। আগে বাবুরা আসেন। সারাদিন বিশ্রাম। দোতলার জানলা দিয়ে 2.5 মাইলের জঙ্গলের দিকে চেয়ে আছি। একটা মানুষ একক প্রচেষ্টায় কি অসম্ভবকে সম্ভব করে তুলেছে। 82 বছরের জীবন, রোজ রোজ গাছ লাগানো, সত্যি স্বপ্নের মতো। অনাথ বলল, তুই এ বাড়িতে মাঝে মাঝে আসিস তাই না কুমুদ? কুমুদ বলল, আসি, কখনো কখনো একা, কখনো বউ ছেলে মেয়ে নিয়ে। এখানে এলে আর কলকাতায় যেতে ইচ্ছে করে না। দুপুরে যত্ন করে রিমাই রান্না করেছে, ডাল ভাত, পোস্ত আর মৌরলা মাছের ঝোল। বাস জার্নিতে ক্লান্ত ছিলাম। স্নান সেরে সবাই মহা তৃপ্তিতে পেট পুরে খেয়ে ছোট্ট একটা ঘুম দিলাম। বিকেল ফুরিয়ে যাচ্ছে। অনাথ জিজ্ঞাসা করলো, কত দূরে দূরে বাড়ি, তোর এখানে থাকতে ভয় লাগে না কুমুদ? না, ভয় পাওয়ার কিছু নেই। কেন? আজকাল তো গ্রামগঞ্জেও বদলোক থাকে। হ্যাঁ, তা এখানেও আছে। ওই যে পেছনের গ্রামটা মালুঙ্গি, ওই গ্রামেই কয়েকজন দাগি অপরাধী থাকে। এদিক ওদিক চুরি ডাকাতি করে বেড়ায়, মাঝে মাঝে পুলিশও হানা দেয় ওই মালুঙ্গিতে। তবে আজ অবধি আমাদের বাড়ি বা বাগানে কেউ পা মারায়নি। আশ্চর্য, এত বড় বাড়ি, পুরনো দিনের কত আসবাবপত্র, বাসন কোসন, কত কি, তবু তাদের নজর পড়েনি। তোদের বাড়ির উপর কি রাত বেলায় নিমাই পাহারা দেয়? না না, নিমাই থাকে 2.5 মাইল পূবে একটি গ্রামে, তার নাম ঘিয়াডোবা। সব কাজ টাজ করে ও রাতে চলে যায়, ফের সকাল হতেই ফিরে আসে। ভৈরব অবাক হয়ে বলল, রাতে ফাঁকা পড়ে থাকে, তাও চোর সহজে আসে না? কি ব্যাপার? কুমুদ হেসে বলল, সে তো আসতেই পারে, কিন্তু আজ পর্যন্ত কেউ আসেনি। আমাদের বাড়িটা খুবই সিকিউরড। আমি জানি চুরি ডাকাতি হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। মনে মনে বুঝলাম আমাদের আনন্দকে নিখাদ করার জন্য অভয়বাণী শোনাচ্ছে। সন্ধ্যের পর 7টা নাগাদ নিমাই আচারের তেল দিয়ে বড় জামবাটিতে মুড়ি মেখে নিয়ে এলো, সঙ্গে গরম গরম পেঁয়াজি। আমরা বেশ উৎফুল্ল হয়ে উঠলাম। ভৈরব গুহ তার রঙিন মাদ্রাজি লুঙ্গি পরে জুত করে বসে বলল, মধু, বোতলটা বার কর, মুড়ি পেঁয়াজের সঙ্গে একটু করে হয়ে যাক। আমি বললাম, উত্তম প্রস্তাব, শুরু হোক। কে একটা লোক কুমুদকে ডাকতে এসেছে। ও বলল, তোরা শুরু কর, আমি একটু আসছি 5 মিনিটের মধ্যেই। অনাথ দত্ত তার বারমুডা আর টি শার্ট গায়ে
পা ছড়িয়ে পরিষ্কার মেঝেতে বসে বলল, আমার তো শিমুলতলার থেকে জায়গাটা অনেক ভালো লাগছে। নিজেদের মধ্যে গল্প হচ্ছে আর পানভোজন চলছে রঙিন নেশা। দরজার পাশে নিমাই দাঁড়িয়েছিল। আমাদের নেশা করতে দেখে ও বলে গেল, দাদাবাবু, পেঁয়াজি লাগলে বলবেন, জানলার পাশে ওই রশিটা ধরে টান দেবেন, নিচে ঘন্টা বাজবে, আমি ছুটতে আসবো। ভৈরব বলল, বাহ, ভালো সিস্টেম তো। তা রাতে কি রান্না করবি? এগে বাবু বলেছেন রুটি আর মুরগির মাংস আর আচার। খাসা জমবে। ঠিক আছে, কুমুদের বন্দোবস্ত একেবারে এ ক্লাস। তুই এবার যা। নিমাই চলে গেল। আমাদের পেটে যখন প্রথম এক পেক পড়েছে তখন এলো কুমুদ। প্রথমে দেরির জন্য ক্ষমা চেয়ে বলল, দেখ, আমাকে একটু যেতে হবে মালুঙ্গিতে, ওদের গাঁয়ের একটা বিবাদে সালিশি করতে হবে। ফেকুলাল খুব ধরেছে, লোকটা সত্যি ভালো, আশা করছি ঘন্টা দেড়েকের মধ্যে ফিরে আসবো। ভৈরব বলল, যা, আর কি হবে। তবে বলছিলি না গ্রামটাতে কিছু দাগি লোক থাকে, রাতের বেলা তোকে আবার কিছু করবে না তো? দেখিস, সাবধানে যাস কিন্তু। কুমুদ হেসে বলল, না না, সে ভয় নেই। ওরা আবার আমাকে বেশ মানে। জংলাবাবুর বংশধর কি না? জংলাবাবুর বংশধর মানে? কুমুদ বলল, আমার দাদুকে ওই নামেই আশপাশের গ্রামের লোকরা ডাকত, সেই থেকেই ওই নামটাই চালু। আমাদের বাড়িটাকে ওরা জংলাবাবুর বাড়ি বলেই জানে। সরি, তোদের সঙ্গে এই আসরে বসতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু ওই যে বললাম, আমাকে একটু যেতেই হবে। কুমুদ চলে গেল। মিনিট 15 সবে হয়েছে, হঠাৎ 10 দিক কাঁপানো গম্ভীর স্বরে কুকুরের ডাক ভেসে এলো। এত কাছে মনে হলো যেন পাঁচিলের ভেতরেই কোথাও ডাকছে। অনাথ বলল, বাপ রে, কি গর্জন, নির্ঘাত অ্যালসেশিয়ান। ভৈরব বলল, কিন্তু কুকুর আসবে কোত্থেকে? সারাদিনে বাড়িতে বা বাগানে আমরা তো 4 জন, আর নিমাই ছাড়া তো কোনো প্রাণী নজরে পড়েনি। কথাটা ভাববার। সত্যি, অ্যালসেশিয়ানের মতো বড় জাতের কুকুর থাকলে সারাদিন নজরে পড়বে না? তা হতে পারে না। ভুরুকুচকে বললাম, এতক্ষণ কোথায় ছিল কুকুরটা? ভৈরব বলল, কে জানে, হবে হয়তো। কুকুরটা বাগানের বাইরে কোথাও ছিল বাঁধা, কুমুদ যাওয়ার সময় হয়তো খুলে দিয়েছে। অনাথ বলল, হ্যাঁ, তাই হবে হয়তো। ঘণ্টাখানেক কেটে গেছে। নিমাই এসে গরম পেঁয়াজি দিয়ে গেছে। আমাদের আনন্দ ও পান চলছে নির্বিঘ্নে। তখনই ফের গর্জন, ভৌক ভৌ ভৌক। আমরা স্তব্ধ হয়ে শুনলাম। গোটা বাড়িটার বাতি নেবানো, শুধু দোতলার ওই একটা ঘরে আলো জ্বলছে। জানলার কাছে দাঁড়াতেই ওপরের ছিটকে পড়া আলোতে দেখি একটা বিশাল আকৃতির সাদা রঙের কুকুর পাঁচিলের ধার দিয়ে রাজকীয় চালে হেঁটে বেড়াচ্ছে। হাতের ইশারায় অনাথ আর ভৈরবকে ডাকতেই ওরাও উঠে এলো। ওরাও দেখল। মাঝে মাঝে মুখ তুলে কুকুরটা দোতলার আলো জ্বলা ঘরটা দেখছে আর গম্ভীরভাবে ভৌক ভৌক করে ডাকছে। অনাথ আমার একটা হাত চেপে ধরে বলল, তোরা শুধু কুকুরটাই দেখছিস, আর কিছু দেখতে পাচ্ছিস না? ওর গলা কেঁপে উঠল, কই কই না তো। চালতা গাছটার নিচে দেখ। আমরা চালতা গাছের নিচে তাকাতেই স্পষ্ট দেখলাম সাদা ধুতি আর সাদা ফতুয়া পরা একটা লোক স্থির হয়ে দাঁড়িয়ে, নিশ্চল। শুধু সাদা পোশাকের জন্যই তাকে বোঝা যাচ্ছে। ভৈরব ফিসফিস করে উঠল, মাইরি, আমার কিন্তু ভয় লাগছে। এরা সব আগে কোথায় ছিল? না, জায়গাটা মোটেই ভালো নয়, অনেক ব্যাপার স্যাপার আছে। 3 জন প্রায় গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে। কুকুরটা না হয় থাকতে পারে বাইরে, কিন্তু কুমুদ যাওয়ার সময় ছেড়েও নয় দিয়ে গিয়েছে। কিন্তু লোকটা ওই অন্ধকার চালতা গাছের তলায় কি করে এলো? কোথা থেকে এলো? কই কুকুরটা তোকে কিছু করছে না? অনাথ কপালের ঘাম মুছে বলল, আমাদের এভাবে বিপদের মধ্যে ফেলে কুমুদের যাওয়াটা একদম ঠিক হয়নি। হঠাৎ মনে পড়ল জানলার পাশে রশিটার কথা, যার সঙ্গে নিচের ঘন্টা বাঁধা আছে। নিমাই বলে গিয়েছিল ঘন্টা বাজালেই সে ছুটে আসবে। আমি জোরে কয়েকবার টান দিলাম। 2 মিনিটের মধ্যে নিমাই এসে দাঁড়ালো। অনাথ বলল, কড়া স্বরে বলল, এ বাড়িতে আর কে কে থাকে রে? আজ্ঞা, আমি ছাড়া আর কেউ না। আপনারা সকলে বাবুর সনে বেড়াতে আসেন, ব্যাস, আর কেউ তো নাই। কি যে বলেন আজ্ঞা! আমাদের কম্পন বেড়ে গেল। ভৈরব বলল, তুমি কোনো ডাক শুনেছ একটু আগে? না বাবু, আমাকে আর কে ডাকবে? চারিদিকে ঝিঁঝি পোকার শব্দ ছাড়া উঠোনে আর কিছুই নাই। আমাদের বিস্ময় চরমে, ভয়ও। নিমাইকে ডেকে বললাম, এখানে এসো, এই জানলার কাছে দাঁড়াও, দেখো ওই চালতা গাছের তলায়। নিমাই এলো, জানলা দিয়ে চালতা গাছের তলায় দৃষ্টিপাত করে বলল, কই বাবু, কিছু নেই তো। আমরা 3 জন একসঙ্গে তাকালাম। না, একটু আগে দেখা দৃশ্যটা সেখানে আর নেই। কোথায় গেল সেই লোকটা? সেই কুকুরটাই বা কোথায়? এ কি ভোজবাজি নাকি? অনাথ বলল, আশ্চর্য ব্যাপার তো। নিমাই হেসে বলল, আজ্ঞা বাবু মশাই, মানুষের লিসা করলে একে 3 দেখে। কিচ্ছু নয়, কিচ্ছু নয়। সত্যি, জানলা দিয়ে 3 জনে আর কিছু দেখতে পাচ্ছি না। তখনই মেয়ে গুড় গুড় শব্দে ডাকলো,
গুমোট লাগছে, বৃষ্টি হতে পারে। ইস, এখনও যে কেন কুমুদ আসছে না। আমাদের তিনজনের কাছেই টর্চ আছে। তিনটে টর্চ বার করে একসঙ্গে বাগানে ফেললাম। হঠাৎ কাঞ্চন গাছটার কাছে আলো ফেলতে দেখি মাটির ঢিপিটা দুফাক হয়ে গেছে, আর সেই কুকুরটা এক লাফে ভেতরে ঢুকে পড়ল। ফের আমাদের বুক কেঁপে উঠল। অনাথ কাপা স্বরে বলল, ইস, কতক্ষণ যে সকাল হবে! এসব কি দেখছি রে আমরা? ভৈরব রেগে বলল, আমরা এত কিছু দেখছি, শুনতে পাচ্ছি, আর নিমাই কিছু দেখতে পাচ্ছে না। এটা কি করে সম্ভব? আমি বললাম, আমার তো রাগ হচ্ছে কুমুদের ওপর। ও বেটা অতিথিদের ফেলে রেখে সালিশি করতে গেছে। কুমুদ এলো একটু পরেই। তারপরে ঝিমঝিমিয়ে বৃষ্টি। নিমাই গরম গরম রুটি আর মাংস দিয়ে গেছে। খেতে খেতে আমি বললাম, কুমুদ, তোকে কটা কথা জিজ্ঞাসা করার আছে, জরুরি কথা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আগে খেয়ে খেয়ে তো নে পেট ভরে। আমার দেরি হওয়ার জন্য দুঃখিত। অনাথ বলল, আমারও কিছু জিজ্ঞাস্য আছে। কুমুদ হেসে ফেলল, জানি জানি তোরা কি বলবি, আগে তো খেয়ে নে, পরে কথা হবে। ইতিমধ্যে বৃষ্টি শুরু হলো। ঝমঝম বৃষ্টির শব্দের ভেতরই একটা অদ্ভুত শব্দ কানে এলো, যেন ড্রামস বাজছে। ঢিপ ঢাপ, ঢিপ ঢাপ, এক তালে, নির্দিষ্ট ছন্দে, কখনো দ্রুত, কখনো ঢিমে তালে। আমরা কান খাড়া করে শুনছি। বাতাসের দাপট বাড়লেই সরু সুর, বাঁশির মতো, বা দূর থেকে যেন কেউ চেলো বাজাচ্ছে। আমি অবাক হয়ে, স্তব্ধ হয়ে সে অপূর্ব সুরমূর্ছনা শুনছি। দেখে একসময় কুমোদ শান্তস্বরে বলল, তোদের মিথ্যে বলিনি, এ হলো জুবিন মেট্রার অর্কেস্ট্রা। মন প্রাণ এক করে শোন। শুনতে শুনতে মোহগ্রস্তের মতো জানলার কাছে উঠে এলাম, এবং আবার চমকে উঠলাম। দেখি সেই লোকটা বৃষ্টির মধ্যে সাদা পোশাকে চালতা তলায় দাঁড়িয়ে স্থির। সেও যেন অপূর্ব সুরলহরীতে আচ্ছন্ন। চালতা পাতায় বৃষ্টি ফোঁটায় এমন সুর ওঠে, আশ্চর্য! তাড়াতাড়ি আয় কুমুদ, দেখে যা জলদি। কুমুদ উঠে এলো, পেছনে আমরাও। কিন্তু কই, কিছুই তো নেই। বৃষ্টিধারার শব্দ, যেন একদল সুশিক্ষিত মিউজিশিয়ানস ড্রামস বাজাচ্ছে। কুমুদ হেসে বলল, তোরা ভাগ্যবান, হঠাৎ বৃষ্টি নেমে গেল, তাই তো এমন মহার্ঘ বাজনা শুনতে পারলি। ভৈরব বলল, আরও অনেক কিছু পেয়েছি, মহার্ঘ কিনা জানি না, এখনও শিষ্যরানিতে যায়নি। যাই হোক, তুই কিন্তু আমাদের আর ছেড়ে কোথাও যাবি না। কুমুদ হেসে বলল, না না, আজ যাওয়ার প্রশ্ন নেই। সকালে চায়ের পর কুমুদ নিজেই আমাদের নিয়ে গেল বাগানে। কাঞ্চন গাছের পাশে ঢিপিটা দেখিয়ে বলল, এটা হলো শের সমাধি। এ বাড়িতে দাদু একটা কুকুর পুষতেন, অ্যালসেশিয়ান, সাদা রঙের। দাদুর সর্বক্ষণের সঙ্গী। একদিন কেউটে সাপের কামড়ের কুকুরটা মারা গেল। দাদু নিজে ওটাকে ওই কাঞ্চন গাছের পাশে কবর দেন। এটা সেই মাটির ঢিপি। সেই থেকে এই জায়গাটার নাম দেওয়া হয়েছে শের সমাধি, কারণ কুকুরটার নাম ছিল শের। পাড়ার লোকে বলে, তারা কেউ কেউ নাকি মাঝরাতে এই কুকুরটা ডাক শোনে, কেউ দেখতেও পায়, ওনাকে হেঁটে চলে বেড়ায়। তবে আমি কখনো কিচ্ছু দেখিনি। অবাক হয়ে শের সমাধি দেখছি। তখনও কুমুদকে বলিনি রাতে আর কি কি দেখেছি, সেটা বোধহয় বলার আর প্রয়োজনও নেই। দিনের আলোয় সবজি ক্ষেতের ধারে হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করলাম, তোর দাদু সবসময় ধুতি আর ফতুয়া পরতেন, তাই না? কুমুদ অবাক হয়ে বলল, হ্যাঁ, একদম ঠিক। তুই জানলি কেমন করে? উত্তর না দিয়ে ফের প্রশ্ন করলাম, বৃষ্টি নামলে চালতাতলায় দাঁড়িয়ে তিনি ভিজতেন, তাই না? জুবিন মেট্রার অর্কেস্ট্রা শুনতেন, তাই তো? একদম ঠিক। আচ্ছা, এত সব দীর্ঘ কাল আগের কথা তোরা জানলি কিভাবে? হ্যাঁ, সব মিলে যাচ্ছে তো। আমি কিছু বললাম না। অনাথ আর ভৈরবের দিকে তাকাতে ওরা হাসলো। বাগান ঘুরে ঘরের কাছে এসে ভৈরব বলল, দারুণ কাটলো কিন্তু। আজ দুপুরের মেনু কী রে? কুমুদ হেসে বলল, দেখি নিমাইকে জিজ্ঞাসা করি। নিমাই কাছে আসতে এসে বলল, দাদাবুরা জানতে চাইছেন দুপুরে কি কি পদ হবে। আজ কষলে নিমাই বলল, আজ্ঞা, ভাত, অড়হর ডাল হবেক, কুচা চিংড়ির বড়া হবেক, বাইগুন দে রুই কালিয়া হবেক। হবেক তো? এ বাবু, থুড়ি থুড়ি থুড়ি, শেষে চালতার চাটনিও হবেক। অনাথ এক চক্কর নেচে উঠে বলল, হবেক না মানে? ফার্স্ট ক্লাস হবে।